আর বললে আব্বাসীও তো এরকম একটা কি হেলিকপ্টার হুজুর বলে, সে সারা দেশে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে। সে ঘুরে ফিরে শুধুই স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গটাকে টেনে এনেছে, কিন্তু সে নিজেও মুক্তিযোদ্ধা কিনা সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আব্বাসী সাহেবের সঙ্গে কখনোই শাহরিয়ার কবির হয় না। আপনি কি টকশোটা দেখেছিলেন পুরোটাই? না না, রাজনৈতিক সচেতন মানুষ না দেখে এইরকম মন্তব্য করার দ্বারা তার নিজের অবস্থানটাই সে জাতির কাছে তুলে ধরেছে। আন্তর্জাতিক মানের তুলে ধরার জন্য যে মেধা এবং মননশীলতা দরকার, সেই লাইনের শীর্ষ পর্যায়ে একজন শাহরিয়ার কবির। তো এখন সেই আব্বাসীর মতো একজন তরুণ শাহরিয়ার কবিরের সঙ্গে একসাথে বসেছেন, এটাকে আমার কাছে মনে হয়েছে একটা বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ব। আব্বাসী একজন স্কলার, তাকে এভাবে বলাটা আপনার কাছে আসলে উনি প্রত্যাশা করেননি। ঠিক আছে, এখন ওটা আমার বক্তব্য আমি দিয়েছি, এটার প্রতিক্রিয়া যে কোনো লোক দিতে পারে, এটা তার ব্যাপার। জি, ওকে। আচ্ছা আচ্ছা, মানে আপনি কি টকশোটা দেখেছিলেন পুরোটাই? না না না, কোনো টকশো দেখিনি। রাজনৈতিক সচেতন মানুষ না দেখে এইরকম মন্তব্য করার দ্বারা তার নিজের অবস্থানটাই সে জাতির কাছে তুলে ধরেছে। এটা তো কোনো প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তির কাছে আমরা আশা করি না এরকম ভিত্তিহীন এবং ভারসাম্যহীন মন্তব্য। এবং বাংলাদেশের ওলামায়ে কেরামের দক্ষতা যোগ্যতার ব্যাপারে তার কোনো ধারণাই নেই। আমি তো তাকে বলবো আরো পড়াশোনা করতে। বিভিন্ন লাইভ শোতে যে কিছু কথা বলা, যুক্তিতর্ক উপস্থাপন করাটাই তো যোগ্যতা না বা শিক্ষিত লোকের পরিচয় না। শিক্ষিত জ্ঞানবান মানুষ তো সবকিছু বলার আগে চিন্তা ভাবনা করবে। সে নিশ্চয়ই সে যেই ধ্যান ধারণা লালন করে সেটাকেই সে পৃষ্ঠপোষকতা করেছে এবং স্পষ্ট করে দিয়েছে তার চরিত্রটাকে, সে মূলতই ইসলাম, মুসলিম এবং আলেম ওলামা বিদ্বেষী। আর বললে আব্বাসীও তো এরকম একটা কি হেলিকপ্টার হুজুর বলে, সে সারা দেশে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে, মৌলবাদী বিদ্বেষ, এগুলো সব মূল ধর্মের নামে বিদ্বেষ, হিংসা এগুলো ছড়াচ্ছে। আলোচনা এক পর্যায়ে বুঝতে পেরেছি সেও কিন্তু ওই সমগোত্রের। বারবার আমি জামাতের কথা, আমি তাকে ওইটাই বলছিলাম যে আপনি যেটা বলছেন এগুলো তো মওদুদির কথা বলছেন, জামাত ইসলামীর কথা বলছেন, ওয়াহাবি সালাফিদের কথা বলছেন, এইটা তো ইসলামের আসল চেহারা নয়। তো সেখানে আমি কিন্তু সেই জায়গায় কিন্তু যাচ্ছেন না তিনি লাস্টে বললেন যে কি আপনি কি জামাত ফোবিয়াতে ভুগছেন। ওনার সঙ্গে বসার জন্য, ওনাকে বোঝার জন্য যে ধরনের প্রজ্ঞা রাখা দরকার ছিল, সেই প্রজ্ঞাটা আসলে আব্বাসী দেখাতে পারেনি। দ্বিতীয়ত, শাহরিয়ার কবির এখানে যে অবস্থাতে আসা উচিত ছিল, যেভাবে উনি যখন দেখলেন যে ওনার এখানে আসাটা ঠিক হচ্ছে না, তখন সঙ্গে সঙ্গে তার এখান থেকে চলে যাওয়া উচিত। অর্থাৎ আব্বাসী সাহেবের সঙ্গে কখনোই শাহরিয়ার কবির হয় না। শাহরিয়ার কবিরের সঙ্গে যদি কেউ বসেন ইসলামী লাইনে, তিনি হয়তো এই বায়তুল মোকাররমের খতিব সাহেব হতে পারতেন। মূলত এক সময় বাম বুদ্ধিজীবীরা এদেশের আলেম ওলামাকে খুব আন্ডার এস্টিমেট করত, যে তারা রাজনীতি, অর্থনীতি, সমাজ, রাষ্ট্র এগুলো বুঝে না। মানুষ লাইভ শোতে দেখতে পেয়েছে যে কোরআন ও সুন্নাহর জ্ঞানে যারা সমৃদ্ধ, আল্লাহ পাক তাদেরকে অন্যান্য যে বৈষয়িক জ্ঞানগুলো আছে, জাগতিক জ্ঞান, সেগুলো তো তাদের বিচরণকে অবাধ করে দেন। এবং আপনি দেখতে পেয়েছেন যে আমি তো দেশের বাইরে ছিলাম, আমার পিএস সব রেকর্ড করেছে এবং লিস্ট করেছে। এই লাইভ শোর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক স্কলার, অনেক প্রফেসর আমাদেরকে মোবারক জ্ঞাপন করেছে। আলহামদুলিল্লাহ। খুবই নিচু মনের, প্রতিক্রিয়াশীল, সংকীর্ণ মনা কিছু মানুষ সমালোচনা করতে চেয়েছে, বয়সের বিষয়টা টেনে এনেছে। যোগ্যতা এক বিষয়, বয়স আরেক। গোলাম মোল্লা রনিকে আমি খুব একটা চিনি না, বা শাহরিয়ার কবিরকেও খুব একটা আমি চিনতাম না, কারণ স্যাটেলাইট চ্যানেল আমি দেখি না। আমার বাসায় কোনো স্যাটেলাইট চ্যানেল নেই। আর আমি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করি না। সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাক্টিভিটিস কম। তবে আমার মিডিয়া উইং আছে, আমার মিডিয়া সেন্টার আছে, তারা সবসময় কাজ করে। আমাকে যে জরুরি সংবাদগুলো আমাকে জানানো এবং আমার থেকে বক্তব্যগুলো রিলিজ করা, এগুলো তারা করে থাকে। পরে আমি লাইভ শোতে আসার পর দেখলাম যে এই শাহরিয়ার কবির হচ্ছে ঘাটানিক নেতা। যদিও শাহরিয়ার কবির বলেছে সে আমাকে চিনতো না, কিন্তু আপনি লাইভ শোতে দেখবেন
বিতর্কের শুরুতে সে আমার প্রশংসা করেছে। যদি সে আমাকে নাই চিনত তো কেমন করে প্রশংসা করল? আচ্ছা আচ্ছা। দ্বিতীয় বিষয় হচ্ছে ওই যে একজন এমপির কথা বলছেন আপনি, আমি পরে জানতে পেলাম তাকে ইতিমধ্যে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে পরিত্যক্ত এবং বের করে দেওয়া এক এমপি। এখন সে বিএনপি, এটা আমি জানি না সে বিএনপির রাজনীতি করে কিনা, তবে সে তার মনের অন্ধকারে পুঞ্জীভূত আক্রোশ এবং হিংসা বিদ্বেষ থেকে কথাটা বলেছে। যোগ্যতা এক জিনিস আর আপনার বয়স আপনার আরেক। সঙ্গে কি কোনোভাবে পূর্ব কোনো মনোমালিন্য বা শত্রুতার জেরে কি এরকম বললো হঠাৎ করে আপনাকে না জেনে? তাকেই তো আমি চিন্তামি না, তো তার সাথে আমার মনোমালিন্য হলো কেমন করে? দ্বিতীয় আপনাকে বিষয় না হচ্ছে জেনে দেখেন, এভাবে বললো, বিষয়টা আসলে কিভাবে দেখছেন আসলে? আমি এটা তার বিবেকের কাছে ছেড়ে দিলাম, বিষয়টা সে চিন্তা করুক। সে বাইতুল মোকাররমের খতিবের কথা বলে, জি। বিভিন্ন খতিবের কথা বলে। দেখেন ইসলাম ফাউন্ডেশনের ডিজি যিনি ছিলেন শামীম আফজাল সাহেব 2014 সালে জরিপ করেছিলেন, একটা মতামত নিয়েছিলেন ফাউন্ডেশনে আলেমদের কাছ থেকে পরবর্তী খতিব কাকে করা যায়। শতকরা 60 জন আলেম আমাকে ভোট দিয়েছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু সেই খতিব হওয়ার লোভ লালসা আমাদের নেই, কারণ ওই মিম্বরে বসলে অবাধে কোরআন সুন্নাহ থেকে কথাগুলো বলা যায় না, সেন্সর করা থাকে মানুষ। এজন্য আমরা কখনো সেন্সরশিপকে বিশ্বাস করি না, বা কোথাও আমাদের কথা বলার ক্ষেত্রে বাদ তৈরি করা হোক সেটাকেও আমরা স্বাচ্ছন্দ্যে মেনে নেই না। দ্বিতীয় কথা হচ্ছে বয়সের বিষয়টা কেন আসবে? দেখুন, ভেড়ার বয়স যতই হোক, বাঘের বাচ্চার বয়স যতই কম হোক, ভেড়া তো ভেড়াই, বাঘের বাচ্চা তো বাঘের বাচ্চাই। কোরআন সুন্নাহর জ্ঞানের সমৃদ্ধ কোন আলেম তার বয়স কম কি বেশি সেটা দেখার বিষয় না, দেখতে হবে তার যোগ্যতা কি। অতএব আপনি যে এমপির কথা বলছেন, কি নাম, গোলাম মোল্লা রনি, জি জি। সে কতটুকু পড়াশোনা আছে তার আমার এটা জানা নেই। তিনি অনেক জ্ঞান রাখে, ওনাকে অনেকেই খুব ভালো বক্তা বা আলোচক হিসেবে জানেন। আমি জানি না সে বক্তা কি প্রবক্তা, জ্ঞান কতটুকু আছে তার কথায় তো তা অনুমান করা যাচ্ছে না। দ্বিতীয় বিষয় হচ্ছে বিষয়টাই ছিল ধর্ম রাজনীতি ধর্মনিরপেক্ষতাই বিষয়। অতএব ধর্মের ব্যাপারে কথা বলতে একজন কোরআন সুন্নাহর জ্ঞানে সমৃদ্ধ আলেমই তো সবচেয়ে উপযুক্ত। তারপর আপনি দেখেছেন শাহরিয়ার কবির তার যে অপব্যাখ্যাগুলো ছিল, এই অপব্যাখ্যার জবাবে কোরআন সুন্নাহ থেকে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরেছি এবং তারা দীর্ঘদিন বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার যে একটা ভুল ব্যাখ্যা দিত আমরা সংশোধন করে দিয়েছি এবং সেটা মেনেও নিয়েছে। এবং উনি কিন্তু একটা অভিযোগ করেছে শাহরিয়ার কবির যে এটা একটা এক ধরনের সাজানো। সাগর সাহেব কোন দল করে আমি জানি না, তবে বাংলাদেশের জামাত শিবির বিএনপি আওয়ামী লীগ কোন দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই, কারণ এই দলের লোকগুলো সবাই ডেমোক্রেসি বা গণতন্ত্র চর্চা করে, আর আমি ব্যক্তিগতভাবে ইসলামী রাজনীতির আদর্শ খেলাফতকে বিশ্বাস করি। অতএব এদের একটা অভ্যাসই হচ্ছে বুদ্ধিজীবীদের মতের সাথে মিল না হলে কাউকে রাজাকার বলবে, কাউকে শিবির বলে দিবে, কাউকে জামাত বলে দিবে। এটা হচ্ছে তাদের একটা হাতিয়ার, মানুষকে মানসিকভাবে আক্রান্ত করার জন্য বা তাদের ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য এটা তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। এটা শুধু শাহরিয়ার কবির নয়, সব বুদ্ধিজীবীদেরই একটা অভ্যাস। দ্বিতীয়, দেখেন কেউ কিন্তু শাহরিয়ার কবিরকে স্টুডিওতে এনে আটকায় নাই যে সাজানো ভাবে তিনি আটকা পড়ে গেছেন। তিনি তার বাড়িতে বসেছিলেন, উন্মুক্ত ভাবে কথা বলার সুযোগ তাকে দেওয়া হয়েছে। আমি যতটুকু ফ্লোর পেয়েছি তাকে কি ফ্লোর কম দেওয়া হয়েছে? তার কাছে কি কোনো যুক্তি, কোনো দলিল, কোনো এভিডেন্স ছিল? তার কথার পক্ষে কিছুই তো ছিল না। সে ঘুরে ফিরে শুধুই স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গটাকে টেনে এনেছে, কিন্তু সে নিজেও মুক্তিযোদ্ধা কিনা সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। বাংলাদেশের মানুষ তো তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, সে তো গায়ে মানে না আপনি মোড়ল, এইরকম একটা অবস্থা তার। কিন্তু কথা হচ্ছে তাকে তো স্টুডিওতে এনে আটকানো হয় নাই যে সে ফাঁদে পা দিয়েছে। সে তার বাড়িতে বসা ছিল, আমি আমার দরবার শরীফে বসা ছিলাম, সাগর ছিল কানাডাতে। এখানে বিষয়টা একেবারেই উন্মুক্ত ছিল এবং ওপেন ছিল। মানে সন্দেহ থেকে বলেছে যে তারা যে এরকম শিবির বা ওনারা। আচ্ছা, তাহলে তো তার কথায় সে আটকা পড়ে যায় যে তারা কোরআন সুন্নাহ ও ইসলামের বিপক্ষে মানুষকে যে অপব্যাখ্যা দিচ্ছে তা আসলেই অপব্যাখ্যা। সত্যিকার কোরআন সুন্নাহর জ্ঞানের সমৃদ্ধ যারা, তাদের সামনে তারা বসার যোগ্যতা রাখে না এবং তাদের কোনো অপব্যাখ্যায় টিকে না, সেটা প্রমাণিত হয়েছে বাংলাদেশে। সেটা শাহরিয়ার কবিরের ব্যর্থতা এবং অযোগ্যতা। আমি বলবো তাকে সংশোধন হতে।
তার ভিতরে যে শিরক আছে, কুফর আছে, তা বর্জন করে তাকে তওবা করা উচিত এবং কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা হক্কানি ও যোগ্য উলামায়ে কেরাম থেকে তার গ্রহণ করা উচিত।